নমস্কার, নিউজ প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে রাখছি চোখ রাখছি খবরে। ভোট চুরির অভিযোগ তুলে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভুয়ো ভোটারের নাম জোড়া হচ্ছে ভোটার তালিকায় বলে অভিযোগ রাহুল গান্ধীর। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোটে কারচুপি করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আবার ভোট চুরির অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম তোলা হয়েছে বলে উল্লেখ করে এই প্রসঙ্গে কর্ণাটক এবং মহারাষ্ট্রের নির্বাচনের কংগ্রেসের ফলাফলের উদাহরণ দেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভায় ভয়ঙ্কর চুরি হয়েছে। সেখানে 1 লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছে বলে দাবি রাহুল গান্ধীর। There was this question in Maharashtra that you would have had to have massive voting after 5:30 for the numbers to add up, and our people knew, and the alliance people knew that in the polling booths no such thing happened. There was not massive voting after 5:30. There were no big lines after 5:30. So these two things made us believe with reasonable certainty that the Election Commission of India was colluding with the BJP to steal elections. But we still didn't have proof. We were still in the zone ki, yes, we have Maharashtra, we have proof at the larger level, state level, we can see these voters have come, but ye nahi malum ye kaise aaye hain, kahan se aaye hain, सिस्टम कैसा चलता है, कहां से रिगिंग हो रही है. So we put together a team and we told them, listen, we need to know how this is being done. মহারাষ্ট্রে 2024 লোকসভা নির্বাচনে 48টি আসনের মধ্যে 30টি পেয়েছিল ইন্ডিয়ান জোট। তার ঠিক 5 মাস পরে বিধানসভা নির্বাচন যখন হলো তখন দেখা গেল 50-এর গন্ডিও পেরোতে পারল না ইন্ডিয়া জোট। আর এই দুই রাজ্যের উদাহরণ তুলে ভোটের কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন রাহুল গান্ধী। This is EC data, not our data. This is EC data, and EC कह रहा है कि हम फ्री एंड फेयर इलेक्शन करा रहे हैं, और उनके डेटा में एक असेंबली में 1 लाख फेक वोटर्स हैं, फेक एड्रेसेस, डुप्लीकेट फॉर्म 6, अलग अलग तरीके. तो हम इलेक्शन कमीशन से नहीं कह रहे हैं, हम हिंदुस्तान के युवाओं से कह रहे हैं, हिंदुस्तान की जनता से कह रहे हैं, यह आपका भविष्य है, गरीबों का भविष्य है. यह आपके आंख के सामने पूरा का पूरा सिस्टम चोरी किया जा रहा है. और ये ब्लैक, जैसे मैंने बोला, ब्लैक एंड व्हाइट है. ये उनका डेटा है, उनकी फोटोग्राफ्स हैं, उनके नाम है, उनके डुप्लीकेट्स हैं, उनके फेक एड्रेसेस हैं. এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এই অভিযোগের জবাব দিয়েছে নির্বাচন কমিশনও। শুধু জবাব দেওয়াই নয়, রাহুল গান্ধীকে পাল্টা চ্যালেঞ্জ ছড়ে ভোটার তালিকায় কারচুপির যে অভিযোগ তোলা হচ্ছে, হলফনামা দিয়ে শপথ করে সে কথা বলুন কংগ্রেস সাংসদ। তা যদি না পারেন তাহলে যে অভিযোগ তুলেছেন, যে মন্তব্য করেছেন তা তাকে তুলে নিতে হবে বলে প্রতিক্রিয়া দিয়েছেন নির্বাচন কমিশন। এই ধরনের তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা বন্ধ করা হোক বলেও প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক নিহত লরি চালক মিহিরলাল দেবনাথের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করল রাজ্য সরকার। এক্ষেত্রে 6 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো মৃতের পরিবারের হাতে। বৃহস্পতিবার চাকমাঘাটে দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিকভাবে নিহত লরি চালক মিহিরলাল দেবনাথের দস্তা কাঞ্চনপুরের বাড়িতে যান মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী টিঙ্কু রায় এবং বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এদিন মিহিরলাল দেবনাথের পরিবারের প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী টিঙ্কু রায় ও শান্তনা চাকমা। একই সাথে সরকারি সহায়তা হিসেবে 6 লক্ষ টাকার চেক ও
ও মৃতের পরিবারের হাতে তুলে দেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তো প্রশাসন যদি আর একটু বেশি সচেতন হতো, তখন সেই লোকাল প্রশাসন, তাহলে হয়তো ছেলেটার প্রাণ বেঁচে যেত। তো এটা মনে করে উনি কিন্তু ইনকোয়ারি দিয়েছেন এবং পাশাপাশি গতকালকে ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন এদের সঙ্গে কথা বলা বা তাদের বিভিন্ন সমস্যা যেগুলো, এগুলো নিয়ে আমাদের ডিএম সাহেবা রয়েছেন, আমরা সান্ত্বনা যে আমাদের মন্ত্রী এবং আমি নিজে আমরা এসেছি ওনাদের সমস্যা শোনা বা তাদের সঙ্গে এই দুঃখের সময় তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের মূল লক্ষ্য ছিল। এবং মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকেও 2 লাখ টাকা তিনি ক্যাশ চেক দিয়েছেন এবং 4 লক্ষ টাকা আমরা ডিজাস্টার থেকেও তাদের অ্যাকাউন্টে অলরেডি ট্রান্সফার করে দিয়েছি। এবং আমি ওনাদেরকে বলেছি যে ছেলের বাবা আছেন, নিহত লরি চালক মিহিরলাল দেবনাথের পরিবারের সদস্যদের যে কোনো ধরনের সহায়তা প্রদান করতে রাজ্য সরকার তাঁদের পাশে থাকবে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। নিহত মিহিরলাল দেবনাথের পিতার জন্য সামাজিক ভাতা প্রদান করা হবে বলে এদিন জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এদিকে এদিন মৃতের পরিবারের হাতে ব্যক্তিগতভাবে 50,000 টাকার চেক তুলে দেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এবং প্রশাসনিক গাফিলতি রয়েছে কিনা তার জন্য তদন্ত করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। এসডিএম পরিমল মজুমদারকে সাসপেন্ড করা হয়েছে, ডিএম খোয়াইকে শোকজ করা হয়েছে, এগুলো আপনারা জানেন। অর্থাৎ তৎক্ষণাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়ার সেটা নিয়েছেন। সন্তান ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই, কিন্তু পরিবারের পাশে থাকার ইচ্ছা আমাদের প্রত্যেকের রয়েছে। প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে এই পরিবারের পাশে থাকবো, আমরা খোঁজ খবর রাখবো। রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 6 লক্ষ টাকা দিয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা দিয়েছি। তার শ্রাদ্ধানুষ্ঠান রয়েছে, তাতে যদি আমরা একটুখানি সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি। তদন্ত চলবে। রাজ্য সরকার যদি কোথাও কোনো গাফিলতি দেখেন তার বিচার করবেন, এটা আমি জানি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিনি, তিনি যেমন মানবিক তেমনি কঠোর ভাবে তিনি এই ব্যবস্থা উনি নেবেন। উল্লেখ করা যেতে পারে, তেলিয়ামুড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো মিহিরলাল দেবনাথের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে মোট 6 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে 4 লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হয় 2 লক্ষ টাকা। এছাড়াও ঘটনাটি তদন্তের জন্য রাজস্ব সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে 3 সদস্যের একটি কমিটি। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে তেলিয়ামুড়ার এসডিএম কে। শুধু তাই নয়, এক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে খোয়াইয়ের জেলা শাসক ও সমাহর্তাকে। মিহিরলাল দেবনাথের মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস, প্রশাসনিক কর্তৃত্ব বনাম মানবাধিকার, বাস্তুতন্ত্র সংরক্ষণ, এই দ্বৈরথে মুখোমুখি সরকার এবং ত্রিপুরা মানবাধিকার কমিশন। প্রেক্ষাপট এমবিবি কলেজ লেক পার্ক। ইতিমধ্যে এমবিবি কলেজে লেক পার্ক উদ্বোধনে স্থগিতাদেশ জারি করেছে ত্রিপুরা মানবাধিকার কমিশন। সার্বিক বিষয় নিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ের পর্দায়। ত্রিপুরার আগরতলায় স্মার্ট সিটি মিশনের আওতায় এমবিবি কলেজে লেকের সৌন্দর্যায়ন বা পুনরুন্নয়ন প্রকল্পের উদ্বোধনের দিন ধার্য করা হয়েছিল 15 আগস্ট। কিন্তু এই প্রকল্পকে কেন্দ্র করে উঠে এসেছে একাধিক অভিযোগ। বাস্তুতন্ত্রকে ধ্বংস করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিযায়ী পাখিদের আবাসস্থল এবং বন দপ্তরের ব্যাড হ্যাবিটেট। শুধু তাই নয়, এই প্রকল্পে উপেক্ষা করা হয়েছে পরিবেশ রক্ষার গুরুত্ব। পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চের দায়ের করা মামলার প্রেক্ষিতে সক্রিয় হয় ত্রিপুরা রাজ্য মানবাধিকার কমিশন। স্থগিতাদেশ জারি করা হয়েছে পার্কের উদ্বোধনে। পার্ক নির্মাণের ক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছে অনেক আইন। এক্ষেত্রে প্রয়োজনে উচ্চ আদালত কিংবা বিধানসভার দ্বারস্থ হবে মানবাধিকার কমিশন, স্পষ্টই জানালেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরিন্দম লোধ। আমি করে স্মার্ট সিটি করতে গিয়ে বেশি স্মার্ট হয়ে টোটাল একটা চেঞ্জ করে ফেলছে। লেক, এমবিবি কলেজ লেক, এর সাথে আমাদের আগরতলা শহরবাসী একটা ইমোশনও জড়িত আছে। আমি রিসেন্টলি ভিজিট করেছি, কমপ্লেন পাওয়ার পর দেখলাম, আশ্চর্য হয়ে গেল। এটার মধ্যে হোটেল হয়ে গেছে। কি করে এই হোটেল হলো তাও বুঝতে পারলাম না। এটা মহারাজার আমলে বিদ্যাপত্তন মহারাজার রেকর্ড করেছে। টিএলআর একটা আমাদের আছে,
এটাও ভায়োলেট হয়েছে, কোনো প্রভিশন মানা হয়নি। এটা এই যে লেকটা বিরাট একটা অংশ ফিল আপ করে ফেলছে এবং এটার মধ্যে কনস্ট্রাকশন করছে, দেখে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি যে কিভাবে এসব চলছে। এবং সৌন্দর্যায়ন তার মানে এটা নয় আমি আমাদের যে ঐতিহ্য আছে, যেগুলো এস্টাবলিশড লেক আছে, ন্যাচারাল লেক, সেগুলোকে ধ্বংস করে আমি সৌন্দর্য করব, এটা নয়। এটা 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 কিন্তু মানুষ উদ্দেশ্য না, অবজেক্টিভ ইজ ডিফারেন্ট। সুতরাং ওইগুলো কারো মাথায় নেই, মাথায় না রেখেই এগিয়ে যাচ্ছে। তো আমরা প্রায় ফেসি দেখতে পেয়েছি ভায়োলেশন আছে, যার জন্য আমরা কগনিজেন্স নিয়েছি এবং আবার একটা পিটিশন করেছে আমাদের কাছে ওই অর্গানাইজেশন থেকে, যে 15 সিইও নাকি অ্যানাউন্স করেছে যে 15 তারিখ এই মাসের 15 আগস্ট এটা উদ্বোধন হবে। যার জন্য আমরা আমাদের তো কমিশনের অর্ডার ডাইরেকশন দেওয়ার অর্ডার, আমাদের উই আর নট এম্পাওয়ার্ড টু পাস এনি ডাইরেকশন, বাট উই মে রিকমেন্ড। ইভেন আমরা যদি মনে করি যে আমরা এটা হাইকোর্টে পাঠাবো, উই ক্যান সেন্ড। ইভেন আমরা যদি মনে করি যে ভায়োলেশন ইজ দেয়ার অ্যান্ড দ্য অথরিটি কনসার্ন is not following our order, our recommendation, then we may send it to assembly for debates. স্মার্ট সিটি মিশনের অধীনে এই প্রকল্প বিচারাধীন বিষয় হওয়া সত্ত্বেও এর উদ্বোধনের বিষয়টি নিয়ে চালানো হচ্ছে প্রচেষ্টা। এখন উদ্বোধন হলে সেটা হবে ফেট অ্যাকমপ্লি, অর্থাৎ পরে আর কিছু করার সুযোগ থাকবে না। তাই শুনানি পর্যন্ত উদ্বোধন স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরিন্দম লোধ। যাই হোক, এখন পর্যন্ত আমরা এই পিটিশনটা পাওয়ার পর রিকমেন্ড করেছি নট টু ইনঅপারেট দ্য সেম, কিছুদিন ওয়েট করার জন্য আমরা একটা রিকোয়েস্ট করেছি, রিকমেন্ডেশন করেছি। নাও ইটস আপ টু দি গভর্নমেন্ট, টু দি স্মার্ট সিটি লিমিটেড, whether they will follow it or not. কিন্তু আমরা আশা রাখবো ভবিষ্যতের কথা চিন্তা করে আর পয়সা এটার উপর খরচ না করে কাজ বন্ধ রেখে আসল মূল ব্যাপারটা হিয়ারিং পর্যন্ত এটা বন্ধ থাকলে ভালো। নাহলে কমিশনের এও পাওয়ার আছে টু রেস্টোর, টু রিকমেন্ড দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফর রেস্টোরেশন অফ দ্য লেকস। আমি যখন হাইকোর্ট যাচ্ছিলাম তখন মেলহাগর রুদ্রসাগর, আমাদের যে নির্মল প্যালেস আছে, প্যালেসে আমরা একবার ভিজিটে গেলাম, প্যালেস দেখলাম ওইখানে ইট ভাট্টা হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, মোটরপুল রোড করে নিয়েছে। আমরা হাইকোর্টের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিলাম, ডিভিশন বেঞ্চ। আমার এখনো মনে আছে আমরা ডাইরেকশন দিয়েছিলাম উইদিন 2 weeks brickfield must be demolished, roads also must be demolished, এবং এটা টোটালি ডেমোলিশন হয়েছে। তো এখন যে আমাদের যে হিউম্যান রাইটস অ্যাক্ট, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993, এটাতে আমাদের ডাইরেকশন ম্যান্ডেমাস ইস্যু করার আমাদের অধিকার দেওয়া হয়নি, বা দেয়ার ইজ নো সাচ প্রভিশন ইন দ্য অ্যাক্ট। উই ক্যান রিকমেন্ড, সো আমরা রিকমেন্ড করেছি। এখন দেখা যাক কি হয়। এইটুকুই আমি আশা রাখবো, মামলা যে একটা যখন গ্রিভেন্স আছে মানুষের, এটা একটা যথাযথ, এটা দেখা উচিত যে আইনত সব হচ্ছে কিনা। রিসেন্টলি সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে যে চাইলেই কোনো কিছুর জন্য এসব করা যাবে না। এটা একটা পলিউশন রেস্ট্রেইন করতেও পারে, পলিউশন কন্ট্রোল করার অনেক গাছ ছিল এখানে, এই গাছগুলো কেটে ফেলেছে। টোটাল গ্রিনারিজ হ্যাভ বিন স্পয়েলড। তো এটা দেখা উচিত, আমরা আশা রাখছি এটা ঠিকভাবে দেখা হবে। আইনি ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে উন্নয়ন প্রকল্পে আইনি রক্ষা কবচের গুরুত্ব তুলে ধরে মানবাধিকার কমিশনের নির্দেশ। পরিবেশ বিষয়ক মামলাগুলিতে
কমিশনের হস্তক্ষেপ নিঃসন্দেহে দৃষ্টান্ত স্থাপন করতে পারে আগামী দিনে। এমবিবি কলেজ লেকের জলাশয় ঘিরে থাকা পরিযায়ী পাখিদের নিরাপত্তা, বাঁদুড়ের বাসস্থান, জলজ জীব বৈচিত্র্য রক্ষায় ত্রিপুরা মানবাধিকার কমিশনের এই নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা। শুধুমাত্র প্রকল্পে টাকা খরচ করাই উন্নয়ন নয়, প্রকৃত উন্নয়ন মানে মানবাধিকার ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা। ত্রিপুরা মানবাধিকার কমিশনের এই হস্তক্ষেপকে কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা উচিত নয়, বরং এটি একটি সতর্ক বার্তা হিসেবেও মনে করছেন পরিবেশবিদরা। উন্নয়ন প্রকল্প পরিকল্পনার সময় পরিবেশ ও প্রাণ বৈচিত্র্যের প্রতি দায়িত্বশীলতা অপরিহার্য, তা আবার স্মরণ করিয়ে দিল ত্রিপুরা মানবাধিকার কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোনামুড়া থানার কলমক্ষেত এলাকায় খুন এবং ডাকাতির ঘটনায় সন্দেহজনক 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন 4 জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ করা যেতে পারে, সোনামুড়া থানার কলমক্ষেত এলাকায় নৃশংস ডাকাতির ঘটনায় রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে বৃদ্ধ মালিককে হাত পা বেঁধে খুন করে এবং ওনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় 10 থেকে 12 জনের ডাকাতের দল। নৃশংস এই ডাকাতির ঘটনা সংঘটিত করা হয় মঙ্গলবার গভীর রাতে। ডাকাতির ঘটনায় খুন হওয়া বয়স 80 মৃত ব্যক্তির নাম শান্তিরঞ্জন দাস বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় গুরুতর আহত তার স্ত্রী নমিতা দাস বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। গতকালকে সোনামুড়া থানার আন্ডারে কলমক্ষেত গ্রামে একটা দুর্ভাগ্যপূর্ণ একটা ঘটনা ঘটে। তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সোনামুড়া থানাতে একটা কেস রেজিস্টার হয়েছে ডাকাতি মার্ডার সেকশন অ্যাড করে, এবং ওই কেস রিলেটেড আমরা এখন পর্যন্ত টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং ওই 4 জনকে আমরা কোর্টেও ফরওয়ার্ড করেছি এবং ওই কেসের তদন্ত এখন প্রাথমিক তদন্ত কি বলছে, কি ডাকাতের উদ্দেশ্যে না মানে অন্য না, এটা এখন টোটালি আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমরা প্রত্যেকটা লুক কর্নার আমরা দেখছি, দেখে আমরা প্রপারলি তো ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মরত অবস্থায় প্রকাশ্যে যুবককে লাথি মেরে চাকুরি থেকে বরখাস্ত হলেন টিএসআর জওয়ান। সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই বরখাস্ত করা হয় তাকে। আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে লঙ্ঘিত হলো মানবাধিকার। প্রকাশ্য দিনের বেলায় নিরীহ যুবককে লাথি মারলেন ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মরত টিএসআর জওয়ান। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই সক্রিয় পদক্ষেপ গ্রহণ করলো প্রশাসন। বরখাস্ত করা হলো অভিযুক্ত টিএসআর 3য় ব্যাটালিয়নের জওয়ান সুমন দাসকে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন এলাকায় ডিউটিরত অবস্থায় এক যুবককে রাস্তায় ফেলে লাথি মারলেন অভিযুক্ত টিএসআর 3য় ব্যাটালিয়নের জওয়ান সুমন দাস। ঘটনাটি মুঠো ফোনে ধারণ হয়ে ভাইরাল হয় সামাজিক ও সংবাদ মাধ্যমে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসায় তৎক্ষণাৎ বরখাস্ত করা হয় অভিযুক্ত সুমন দাসকে। এক্ষেত্রে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন কমান্ড্যান্ট বিনয় কিশোর দেববর্মা। নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে ত্রিপুরা রাজ্য রাইফেলস বিধি 1988 এর বিধি 43 সহ কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস বিধি 1965 এর বিধি 10 এর উপবিধি 1 দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সুমন দাসকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হতে বলে জানানো হয়েছে আদেশনামায়। এক্ষেত্রে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আইনের ঊর্ধ্বে নন বলে বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য রাস্তা পরিষ্কার করতে গিয়ে পেশায় রিকশা চালক সংশ্লিষ্ট যুবকের সঙ্গে বচসা হয় অভিযুক্ত জওয়ানের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টমটম দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আজ সকাল প্রায় 11টা নাগাদ খোয়াই অন্তর্গত ধলাবিল সিএমও অফিসের সামনে ঘটে এই দুর্ঘটনা। মৃত শিক্ষিকার নাম আরতি দাস, বয়স 59। খোয়াই সোনাতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনি। ধলাবিল সিএমও অফিস থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাইকের ধাক্কায় টমটম থেকে ছিটকে যান তিনি। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বাইক চালকের সন্ধানে তল্লাশি চালানো হয়েছে। এটার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে টমটম এবং বাইকে। একটা মহিলা গুরুতর অবস্থায় খোয়াই ডিস্ট্রিক্ট হসপিটালে আনা হয়েছে। তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আসি এবং আমরা স্টাফ পাঠাই ধলাবিল। তো হসপিটালে এসে জানতে পারি রুগীটা ব্রড ডেথ হয়েছে।
তো যতটুকু জানতে পেরেছি রোগীটার নাম আরতি দাস, বয়স 59। উনি নাকি প্রাইমারি টিচার। তো ওনার রাজ্যে মৌসুমী বায়ু প্রবাহ স্বাভাবিক বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। জুলাই মাসে ত্রিপুরায় স্বাভাবিক মৌসুমী বায়ু প্রবাহ দেখা গেছে, যার মধ্যে বৃষ্টিপাত হয়েছে 26 দিন। সর্বশেষ রিপোর্টে এ কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী পুরো মাস জুড়ে মৌসুমী বায়ুর অবস্থা ছিল 2 দিন জোরালো, 4 দিন সক্রিয়, 13 দিন স্বাভাবিক এবং 12 দিন দুর্বল। জুলাই মাসে রাজ্যে মোট 449.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা মাসিক গড় 379.8 মিলিমিটার বৃষ্টিপাতের চেয়ে 18% বেশি। 31 জুলাই বর্ষা মৌসুমের মাঝামাঝি সময়ে ত্রিপুরায় মোট 850.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক বৃষ্টিপাত 805.7 মিলিমিটার থেকে 6% বেশি। মাসে 825.6 মিলিমিটার বৃষ্টিপাতের সাথে তালিকার শীর্ষে রয়েছে সিপাহীজলা জেলার মোহনভোগ। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া 24 ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে 9 জুলাই রেকর্ড করা হয়েছে 295.0 মিলিমিটার বৃষ্টিপাত। জেলা ভিত্তিক হিসেবে সিপাহীজলা জেলার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, যেখানে এর পরিসংখ্যান 579.1 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 47% বেশি। বিপরীতে ঊনকোটি জেলার সর্বনিম্ন 225.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেখানে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে 34%। তাপমাত্রার ক্ষেত্রে 23 জুলাই আগরতলা বিমানবন্দরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.1 ডিগ্রি সেলসিয়াস, যেখানে মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। আঞ্চলিক তারতম্য সত্ত্বেও জুলাই মাসে ত্রিপুরার সামগ্রিক বর্ষার পারফরম্যান্স স্বাভাবিক সীমার মধ্যেই ছিল বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।